আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন পুরনো সব হিসাব হঠাৎ করে বদলে যায়। যে দলকে একসময় ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল সেই দলই আবার সংসদের প্রধান বিরোধী শক্তি হয়ে ফিরে আসে। এটা শুধু রাজনৈতিক ঘটনা না, এটা এক ধরনের রাজনৈতিক পুনর্জন্ম। আজকের গল্প সেই পুনর্জন্মের। একটি দল যার নাম শুনলেই একসময় ভয়, বিতর্ক, যুদ্ধাপরাধ, নিষিদ্ধ রাজনীতি সবকিছু একসঙ্গে মনে পড়ে যায়। কিন্তু এখন এই একই দল শহীদ মিনারে ফুল দিচ্ছে, সৌজন্যতা দেখাচ্ছে, সংস্কার প্রস্তাব দিচ্ছে, এমনকি নিজেদের আধুনিক ইসলামী দল হিসেবেও তুলে ধরছে। প্রশ্নটা তাই সহজ কিন্তু গভীর। জামায়াতে ইসলামী কি সত্যিই বদলেছে, নাকি ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য নতুন মুখোশ পড়েছে? যুক্তরাজ্যের একটি স্বনামধন্য সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্টের আলোকে আজকের আলোচনা। সাথেই থাকুন। জামায়াতে ইসলামীর জন্ম 26শে আগস্ট 1941 সালে লাহোরে। প্রতিষ্ঠাতা ছিলেন ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদী। তার চিন্তার কেন্দ্রে ছিল একটি ধারণা, রাষ্ট্র শুধু রাজনৈতিক কাঠামো নয়, এটি হবে ইসলামী জীবন ব্যবস্থার প্রতিফলন। দলের মূল লক্ষ্য ছিল ইকামতে দিন, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। তিনটি মূল লক্ষ্যের মধ্যে একটি অন্যতম হল সমাজ ও ব্যক্তি জীবনে পূর্ণ ইসলামী অনুশীলন। এটা ছিল আদর্শের রাজনীতি, কিন্তু বাস্তব রাজনীতি খুব কম সময়ে আদর্শের পথে চলে। 1947 সালে দেশভাগের পর জামায়াত বিভক্ত হয় ভারত ও পাকিস্তান শাখায়। পূর্ব পাকিস্তানে 1948 সালে তাদের কার্যক্রম শুরু হয়। তারা পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর দাবিতে সক্রিয় ছিল, এমনকি মদিনা সনদের আদলে রাষ্ট্রপত্র তথা সংবিধান গঠন করার জন্য সরকারকে চাপ দিচ্ছিল। 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসন আসে আর প্রথমবারের মতো দলটি নিষিদ্ধ হয়। এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সংঘর্ষ করলে আদর্শ টিকিয়ে রাখা কঠিন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জামায়াতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। দলটি পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেয়। শান্তি কমিটি, রাজাকার, আল বদর ও আল শামসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। যুদ্ধকালীন সময়ে পশ্চিম পাকিস্তানকে সমর্থন ও সরাসরি সাহায্য করে এই দলটি। স্বাধীনতার পর এই ভূমিকা তাদের রাজনৈতিক পরিচয়ের উপরে স্থায়ী ছাপ ফেলে যায়। পরে যুদ্ধাপরাধের বিচারে দলের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই অধ্যায়ের পর জামায়াত শুধু রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামায়াত কার্যত রাজনীতি থেকে ছিটকে যায়। কিন্তু 1975 পরবর্তী রাজনৈতিক পরিবর্তন সব বদলে দেয়। জিয়াউর রহমানের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির পথ খুলে গেলে 1979 সালে নতুন নামে ফিরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ধীরে ধীরে তারা এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়। 1991 নির্বাচনে 18টি আসন পায়। 2001 সালে বিএনপি জোট সরকারের অংশ হয়, অর্থাৎ আদর্শিক দল থেকে তারা হয়ে ওঠে বাস্তববাদী রাজনৈতিক খেলোয়াড়। 2010 সালের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু হলে জামায়াতের নেতৃত্ব প্রায় ভেঙে পড়ে। 2013 সালে দলটির নিবন্ধন বাতিল হয়, নির্বাচনে প্রতীক হারায়। অনেকেই মনে করেছিলেন এটাই শেষ, কিন্তু রাজনীতিতে শেষ শব্দটা খুব কম সময়েই সত্য হয়। 2024 পরবর্তী বাংলাদেশে নতুন সুযোগের জানালা খুলে যায় জামায়াতের জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে যায়। পুরনো দুই প্রধান শক্তির উপরে জন অসন্তোষ বাড়তে থাকে। এই শূন্যতায় জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপন শুরু করে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট তাদের এক প্রতিবেদনে লিখেছে যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইসলামপন্থীদের পুনরুত্থান। নিষিদ্ধ দল থেকে এক নির্বাচনে প্রায় 1/3 ভোট পেয়ে প্রধান বিরোধী দল, এটা কেউ কল্পনাও করেনি। জামায়াতের সবচেয়ে চতুর চাল ক্যাম্পাস রাজনীতি।
শিবির জামায়াতের অঙ্গ সংগঠন না হলেও তাদের উপর জামায়াতের প্রভাব সরাসরি। এই শিবিরের আগে ক্যাম্পাসে তাদের পরিচয় ছিল সংঘর্ষ, ভয় এবং আধিপত্যের রাজনীতি। এখন কৌশল বদলেছে। প্রতিবেদন অনুযায়ী পাঠচক্র আয়োজন, সামাজিক সেবা কার্যক্রম, হলের সমস্যা সমাধান, সাংস্কৃতিক ইভেন্ট, হিজাব শোভাযাত্রা, অর্থাৎ ধর্মীয় প্রচারের বদলে কমিউনিটি সংগঠন মডেল। এটা আদর্শিক পরিবর্তন নাকি রাজনৈতিক মার্কেটিং? এই প্রশ্ন এখান থেকেই শুরু। জাতীয় সংসদে এ যেন নতুন জামায়াত, সংঘর্ষ নয়, সৌজন্য রাজনীতি। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত 77টি আসন নিয়ে প্রধান বিরোধী দল। তাদের আচরণ লক্ষণীয়ভাবে ভিন্ন। স্পিকারকে ফুল দিয়ে অভিনন্দন, সংসদীয় প্রোটোকল মেনে চলা, নির্বাচনী সংস্কার প্রস্তাব। তাছাড়া জুলাই আন্দোলনের বিচার দাবি, শিক্ষা ব্যবস্থা এবং নৈতিকতা ইস্যুতে বক্তব্য। আগের রাস্তামুখী দল এখন সংসদ কেন্দ্রিক দল হতে চাইছে। তবে পুরনো ছায়া এখনো আছে। জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে সম্মান না জানানো নিয়ে বিতর্ক দেখিয়েছে পরিবর্তন সম্পূর্ণ হয়নি। দল বলছে তারা অসম্মান করেনি, বিশ্লেষকরা বলছেন আদর্শিক দ্বিধা এখনো রয়ে গেছে, অর্থাৎ নতুন চেহারার নিচে পুরনো বিতর্ক এখনো জীবিত। ইকোনমিস্টের বিশ্লেষণে বলছে এটি কি পরিবর্তন না রাজনৈতিক কৌশল? প্রতিবেদনটির একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অংশে বলা হয়, জামায়াত এখন নিজেকে তুলে ধরছে দুর্নীতি বিরোধী শক্তি হিসেবে, পরিবারতন্ত্র বিরোধী দল হিসেবেও, সুশাসনের বিকল্প হিসেবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন বিএনপি এবং আওয়ামী লীগ প্রাধান্য করায় বিকল্পের ক্ষুধা তৈরি হয়েছে। জামায়াত সেই জায়গা দখল করতে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে, তাদের প্রকৃত দর্শন কি? বিএনপির একজন শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছিলেন, আমি নিশ্চিত নই তাদের দর্শন আসলে কি। এই অনিশ্চয়তাই এখন জামায়াতের শক্তি এবং দুর্বলতা দুটোই। মধ্যপন্থী বনাম কট্টরপন্থী তথা দলের ভেতরের লড়াই। বর্তমানে দলটির মধ্যে দুই ধারা দেখা যায়, বাস্তববাদী সংসদমুখী নেতৃত্ব ও আদর্শিক কঠোর অবস্থানধারী অংশ। ডাক্তার শফিকুর রহমান কখনো মধ্য ডানপন্থী অর্থনৈতিক নীতি বলেন, ব্যবসা সহায়তা, শিক্ষা, সংস্কার, দুর্নীতি দমন। আবার শরিয়া আইনের প্রতিশ্রুতিও দেন। এই দ্বৈত ভাষা রাজনৈতিকভাবে সুবিধাজনক, কারণ সবাই নিজের মতো ব্যাখ্যা করতে পারে। তাহলে কি সত্যিই বদলেছে জামায়াত? এখানে তিনটি সম্ভাবনা আছে। দীর্ঘ নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ক্ষতির পর দল বুঝেছে কঠোর আদর্শ দিয়ে গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। কৌশলগত রিব্র্যান্ডিং করছে তারা, অর্থাৎ ক্ষমতার কাছে যেতে হলে ভয় নয়, গ্রহণযোগ্যতা দরকার। তাই সফট ইমেজ। রাজনীতিতে এটাকেই বলা হয় ইভালুয়েশন উইদাউট কনফেশন। পরিবর্তন কিন্তু প্রকাশ্যে স্বীকার নয়। সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতায় গেলে কি হবে? জামায়াতের বড় লক্ষ্য সামনের নির্বাচন। জামায়াত এখন বলছে ন্যায় বিচার, জনকল্যাণ, দুর্নীতি দমন, অর্থনৈতিক উন্নয়ন, যা শুনতে মধ্য ডানপন্থী গণতান্ত্রিক এজেন্ডা। কিন্তু রাষ্ট্র কেমন হবে এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই। সম্ভবত এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল, অস্পষ্টতা। কারণ অস্পষ্ট নীতির বিরোধিতা করা কঠিন। একসময় শিবির নাম শুনলেই আতঙ্ক তৈরি হতো। আজ সেই রাজনৈতিক ধারার প্রতিনিধিরাই সংসদে প্রধান বিরোধী দল। বাংলাদেশের রাজনীতি বদলেছে, এটা নিশ্চিত, কিন্তু জামায়াত বদলেছে কিনা সেটা এখনো ইতিহাসের অপেক্ষায়। সম্ভবত আগামী নির্বাচনই নির্ধারণ করবে এটা কি সত্যিকারের আদর্শিক বিবর্তন, নাকি ক্ষমতার দরজায় পৌঁছানোর আগে সবচেয়ে সফল রাজনৈতিক রূপান্তর। এখন মূল প্রশ্নে ফিরে আসা যাক, জামায়াত কি সত্যিই বদলেছে, নাকি এটি শুধু ক্ষমতার পথে এগোনোর নতুন কৌশল? রাজনীতিতে এমন পরিবর্তন নতুন কিছু নয়। অনেক দলই সময়ের সঙ্গে নিজেদের বদলায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন, কারণ তাদের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বিতর্ক এবং বড় ধরনের রাজনৈতিক দায়। তাই বাংলাদেশের রাজনীতিতে আজ সবচেয়ে বড় প্রশ্নটি হয়তো এটি, নতুন জামায়াত কি সত্যিই নতুন, নাকি এটি পুরনো রাজনীতিরই নতুন মুখ? ছোটাছুটি করছিল তখন সালেহ আহমেদের থামার কোনো উপায় ছিল না, কারণ একদিন কাজ না করলে
তার চুলও জ্বলত না। আর প্রবাসে অনাহারে থাকা মানি তিলে তিলে মৃত্যু। প্রবাসীরা চাইলেই এই মরণকূপ থেকে পালিয়ে আসতে পারছেন না। কাফালা বা স্পন্সরশিপ পদ্ধতির কারণে অনেক শ্রমিকের পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা থাকে, যা তাদের দ্রুত প্রস্থানের পথ বন্ধ করে দিয়েছে। তার উপর আবার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বেড়েছে জিনিসপত্রের দাম। অনেক পণ্যের দাম ৩-৪ গুণ পর্যন্ত বেড়েছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, আগে প্রতি কেজি আলুর মূল্য যেখানে ছিল ১.৫ দিরহাম, এখন সেখানে প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ৮ দিরহামে। ৮ দিরহামের কাঁচামরিচের দাম ঠেকেছে ২০ দিরহামে। সৌদি আরবেও একই অবস্থা। ফলে শুধু নিহত প্রবাসীরাই নন, মধ্যপ্রাচ্যের প্রায় সব প্রবাসীর পরিবারে এবার ঈদটি চরম উৎকণ্ঠার। ঈদের আগে ৫০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর জীবনে নেমে এসেছে দুর্ভাবনা আর দুশ্চিন্তার মেঘ। বাংলাদেশের সংস্কৃতিতে ঈদ মানে প্রবাসীদের পাঠানো বাড়তি টাকা, নতুন জামা আর পরিবারের পুনর্মিলন। কিন্তু এবারের ঈদ বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর জন্য নিরানন্দের এক বার্তা নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের লেবার ক্যাম্পগুলোতে এখন কোনো উৎসবের আমেজ নেই। সেখানে এখন কেবল যুদ্ধের খবর শোনা আর পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই। অনেক প্রবাসী যারা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন, তারা এখন বিমানবন্দরের ফ্লোরে বসে দিন গুনছেন। তাদের হাতে টাকা নেই, কারণ কোম্পানি বেতন দিচ্ছে না। যারা যুদ্ধে প্রিয়জনকে হারিয়েছেন, তাদের বাড়িতে এবার ঈদের চাঁদ উঠবে না, উঠবে কেবল কান্নার রোল। ইসলামিক রিলিফের প্রধান নির্বাহী ইফতেখার শাহিন বলেছেন, এই যুদ্ধের ফলে বিশ্বের কোটি কোটি মুসলিম পরিবার এক ভয়াবহ ঈদ পালন করতে যাচ্ছে। যেখানে আনন্দ থাকার কথা, সেখানে এখন কেবল শোক আর অনিশ্চয়তা। বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। দেশের মোট অভিবাসীর ৬৭% যায় সৌদি আরবে। শ্রমবাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থে কুয়েত, ষষ্ঠে আরব আমিরাত এবং সপ্তম স্থানে রয়েছে জর্দান। কিন্তু মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশই যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের শ্রম বাজার। আতঙ্কে আছেন প্রবাসীরা। অনেকে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন না। আর এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর বিরূপ প্রভাব পড়বে রেমিটেন্সে। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে বাংলাদেশকে দ্বিমুখী ধাক্কার মুখোমুখি হতে হবে। একদিকে জ্বালানি আমদানিতে বাড়তি খরচ এবং অন্যদিকে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চল অর্থাৎ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩,৫০,০০,০০০ বিদেশি শ্রমিক কর্মরত আছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার নাগরিক। এই বিশাল শ্রমবাজারের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা ৫০ লাখেরও বেশি। পরিসংখ্যানে দেখা যায়, একজন প্রবাসী শ্রমিক গড়ে দেশে থাকা ৪ থেকে ৫ জন সদস্যের ভরণ পোষণ করেন। এর অর্থ হলো বাংলাদেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষভাবে মধ্যপ্রাচ্যের আয়ের উপর নির্ভরশীল। সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে এসব শ্রমিক ও দেশে থাকা তাদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ তেল, গ্যাস, নির্মাণ ও সেবা খাতে নিয়োজিত। কিন্তু যুদ্ধের মাঝে নিরাপত্তার খাতিরে ইতিমধ্যে অনেক জ্বালানি স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ধীর হয়ে গেছে বা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের ভয়, যুদ্ধ ছড়িয়ে পড়লে কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করতে পারে বা কার্যক্রম একেবারে গুটিয়ে নিতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা এখন এক ঐতিহাসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি চতুর্মুখী সংকট। প্রথমত, যুদ্ধের ফলে উপসাগরীয় দেশগুলোর নির্মাণ প্রকল্প এবং পর্যটন শিল্প একেবারেই থমকে গেছে। তার উপর হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার ফলে অনেক কোম্পানি তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। আর বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ নির্মাণ খাতে কাজ করেন। কুয়েতের কয়েকজন প্রবাসী জানিয়েছেন, অনেক শ্রমিক গত ১ মাস ধরে কোনো বেতন পাননি। জালালউদ্দিন নামের এক নির্মাণ শ্রমিক জানিয়েছেন, তিনি প্রতিদিন কাজ করলেও কোম্পানি বেতন দিতে পারছে না এবং তাদের বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
কোনো পেমেন্ট দেওয়া সম্ভব নয়। বেতনের সমস্যার সাথে প্রতিনিয়ত আছে মৃত্যুর ঝুঁকি। যে কোনো সময় আকাশ থেকে মিসাইল ঝরে পড়তে পারে, এমন আশঙ্কার মধ্যেই বাংলাদেশি প্রবাসীদের কাটাতে হচ্ছে। ড্রোনের বিকট শব্দ এবং মিসাইল ধ্বংসের আলো প্রবাসীদের আবাসনগুলোতে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। দর্শক, প্রবাসী বাংলাদেশিরা কেবল আকাশ থেকে পড়া মিসাইলের ধ্বংসাবশেষেরই শিকার হচ্ছেন না, তারা স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারিতেও আছেন। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বাংলাদেশি দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক করে দিয়েছে যেন তারা যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না করেন। ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশি শ্রমিককে এই অপরাধে আটক করা হয়েছে। আবার যারা যুদ্ধ শুরুর আগে দেশে এসেছিলেন তারা পড়েছেন মহাসংকটে। গত 2 সপ্তাহে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রায় 600টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক যারা ছুটিতে দেশে এসেছিলেন তারা আর কাজে যোগ দিতে পারছেন না। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। বিষয়টি তাদের সারা জীবনের উপার্জনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে যারা বিদেশে যুদ্ধের মধ্যে আটকা পড়েছেন তারা বাড়ি ফিরতে পারছেন না। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে প্রতি বছর এই সময় প্রবাসীদের দেশে আসার ধুম পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোতে থাকা প্রবাসীরা দেশে আসেন বেশি। তবে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে। আকাশপথ বন্ধ থাকায় এবার ঈদে প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালগুলো অনেকটাই ফাঁকা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সৌদি আরবের কয়েকটি শহর থেকে অল্প সংখ্যক প্রবাসী এলেও সেই পরিচিত ভিড় নেই কোথাও। ঈদের 1 সপ্তাহ আগে যেখানে আগমনী টার্মিনালে মানুষের ভিড়ে চলাচল কঠিন হয়ে পড়তো, সেখানে এখন যেন নীরবতা। নেই ট্রলি নিয়ে দৌড়ঝাঁপ, নেই প্রিয়জনকে বরণ করে নেয়ার উচ্ছ্বাস। ইরান ইসরায়েল যুদ্ধ যেন সবকিছুই বদলে দিয়েছে। দর্শক, 2026 সালের ইরান যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতিতে ছোট দেশগুলোর সাধারণ মানুষের জীবন কতটা সস্তা। আহমেদ আলী বা এস এম তারেকের মতো প্রবাসীরা মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, কোনো সাম্রাজ্য বিস্তার বা ক্ষমতার লড়াইয়ে অংশ নিতে নয়। কিন্তু আজ তাদের লাশ কফিনে করে দেশে ফিরছে। এই যুদ্ধের 19তম দিনে এসে আমরা কেবল সামরিক ধ্বংসলীলাই দেখছি না, দেখছি এক বিশাল মানবিক বিপর্যয়। আসন্ন ঈদ আমাদের আনন্দ দেওয়ার বদলে মনে করিয়ে দিচ্ছে সেই সব পরিবারের কথা যাদের ডাইনিং টেবিলে এবার একজন সদস্য কম থাকবে। বাংলাদেশকে এখন থেকেই তার শ্রমবাজারের বৈচিত্র্যকরণ নিয়ে ভাবতে হবে। কেবল মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না থেকে ইউরোপ, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো স্থিতিশীল দেশগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি যুদ্ধের ফলে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আজকের এই প্রতিবেদনটি সেই সব সাহসী রেমিটেন্স যোদ্ধাদের উৎসর্গ করে করা হলো যারা বিদেশের মাটিতে প্রাণ হারিয়েছেন এবং যারা এখনো মৃত্যুর হাতছানি উপেক্ষা করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। শান্তি আসুক পৃথিবীতে, রক্ষা পাক মানবতা, সেই কামনায় এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।